আগামী 15 নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। বৈঠকে নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি, সেটা উনি বলেছেন। ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয়, এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আসন্ন নির্বাচনে 92,000 সেনাবাহিনী কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন বদলি ও পদায়ন শুরু হবে বলেও জানান তিনি। ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। প্রত্যেকটা থানার ওসি, এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে, বা এডিশনাল এসপি, সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের 3টা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। আমাদের লক্ষ্য একটাই, দেশের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে। ফেনীর দাগনভূঞা কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে বালুর পরিবর্তে কাদা মাটি ব্যবহার সহ নানা গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশেই চলছে নিম্নমানের কাজ। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর, সত্যপুর, দিলপুর, কৌরস মুন্সিবাজার সড়ক প্রায় 3,60,00,000 টাকা ব্যয়ে 2.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি ভরাটের কাজ চলছে। কিন্তু বালুর পরিবর্তে এখানে ব্যবহার করা হচ্ছে ড্রেজারের কাদা ও ফসলি জমির মাটি। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা কাটতে গিয়ে নিয়ম অনুযায়ী বক্স কাটিং বা রোলার কম্প্যাকশন করা হয়নি, ফলে রাস্তাটি এখন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এখানে দেওয়ার কথা ছিল কি আপনার বিটি বালু, যে অরিজিনাল যে বালুটা ওই বালুটা দেওয়া হচ্ছে না। এই কারণে এই রাস্তাটা টিকসই হবে না। এখানে কৃষি জমির মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, যার ফলে এই রাস্তাটি নিম্নমানের কাজ হচ্ছে। এখানে বাজেটের যে 11 ফিট হওয়ার কথা, সব জায়গায় 11 ফিট প্রশস্ত রাস্তাটা নাই, বক্স ওইভাবে কাটা হয় নাই। ঠিকাদার ও এলজিডি কর্মকর্তাদের মধ্যে যোগসাজশের কারণেই তদারকি নেই অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের কাজ নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদার। সরকার অনেক টাকা দিচ্ছে, ওই হিসাবে টাকা অনুযায়ী কাজ হচ্ছে না, আর যে কাজটা হচ্ছে এটা মজবুত হচ্ছে না। এই কাদামাটি দেওয়া কোনো তো কথা হয়নি। এটা তো যে শীট দেওয়া হয়েছে কাজের শীটে কোনো এগুলো লেখা ছিল না। তো শুরুতে যদি দুর্নীতি হয় লাস্টে কি হবে? এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, অভিযোগের বিষয়টি জানতে পেরেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। FM 0.5 সেভাবে আমরা সোর্স যেটা দিয়েছি সেটা আমরা 0.5 আমরা পেয়েছিলাম। পরবর্তী এখন যেটা ব্যবহার করেছে এটা আমরা দেখি, যদি বালিতে মাটি পরিমাণ বেশি থাকে বা FM না আসে, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। স্থানীয়দের আশঙ্কা, এভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই ধসে পড়বে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা এই সড়কটি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার আমাদের কৃষি।
হেমন্তের আগমনে ঘরে ঘরে নবান্ন উৎসব চলছে। কিছুদিন আগে বন্যা এবং অতিবৃষ্টির পরও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার রোপা আমন এবং বুনা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সফলতা এসেছে। দুই উপজেলার সর্বত্র কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন জমির ধান কেটে ঘরে ওঠানোর কাজে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালী ধান, চারদিকে মৌ মৌ গন্ধ। সরেজমিনে ঘুরে দেখা গেছে আমন ধানের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফসলের মাঠ জুড়ে। ইতোমধ্যে শুরু হয়েছে ধান কাটা মাড়াইয়ের কাজ। বৃষ্টির কারণে কৃষকের ফসলে আমন ধানের ফলন ভালো হয় আশায় বুক বাঁধছেন কৃষকরা। ইতোমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো, ফলে কৃষকের চোখে মুখে আনন্দ। আমি লাগাইছিল তেজি গোল্ড ফলন ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। 1.5 একর জায়গা আমি বিয়ার 87 বুনছি, দেখেন তার ফলন ইনশাআল্লাহ প্রায় শতকে 1 মণ করে ধান করবে। আমার ফলন অনেক ভালো। তবে চাষিরা বলছেন ফলন ভালো হলেও সার, বীজ ও ঔষধের দাম বেশি। খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি, কামলার দাম বেশি। আমরা তো কৃষি মানুষ, আবাদ না করে তো পারি না। আল্লাহর রহমতে ভালো হয়েছে। সারের দাম বেশি, ধানের দাম একটু কম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৭,৯২০ হেক্টর জমিতে বোনা আমন ও ৩,৪৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। ৭,৯২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে ৩,৪৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যার মধ্যে আধুনিক জাতগুলোও আমরা চাষ করেছি। আগাম পানিতে যে রোপা আমনগুলো করা হয়েছিল, বোনা আমনগুলো করা হয়েছিল, 2-1টা জমিতে কর্তন শুরু হয়েছে। আমরা আশা করতেছি 8 থেকে 10 দিনের মধ্যে পূর্ণদমে আমাদের উপজেলায় রোপা আমনের কর্তন শুরু হবে। কৃষকরা কঠোর পরিশ্রমে উৎপাদিত ধানের সঠিক মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। অল্প খরচে বেশি লাভ, তাই এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিন দিন বাড়ছে কলা চাষ। উপজেলার উপযোগী মাটি এবং আবহাওয়ার সঙ্গে কৃষকদের আধুনিক পদ্ধতির ব্যবহার, সব মিলিয়ে কলা চাষে আসছে সাফল্য। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামত্রাবিজ উচ্ছ্বাস। গোবিন্দগঞ্জের বিস্তীর্ণ জমি এখন সবুজে ঘেরা কলা বাগান। চারা রোপণের মাত্র 24 মাসে 3 বার পর্যন্ত ফলন পাওয়া যায়, তাই কৃষকদের কাছে এখন কলা চাষ লাভজনক ফসলে পরিণত হয়েছে। মাটি ও আবহাওয়া উপযুক্ত হওয়ায় কলা চাষে প্রতি ঝুঁকছে অনেক কৃষক। বাড়ির পেছনে পতিত জমি বা পুকুরের পার সব জায়গায় দেখা যায় কলার চারা। একই সঙ্গে বাড়ছে কৃষকদের আয়ের পরিমাণ ও পরিবারের সচ্ছলতা। এখন আবহাওয়াটা একটু ভালো হওয়ার কারণে উপজেলায় ব্যাপক আকারে কলা চাষ হচ্ছে। কলার এবার বাজারটা ভালো, কলাটাও বেশ ছকছকা হয়েছে, আরও বড় আছে, আবহাওয়ার কারণে হয়তো ভালো আছে। বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলায় 365 হেক্টর জমিতে কলার চাষ হচ্ছে। উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভায়, বিশেষ করে সাপমারা, গোমানীগঞ্জ, কামারদহ ও দরবস্ত এলাকায় সবচেয়ে বেশি আবাদ হচ্ছে কলার। এবার অনুপম কলার আবাদ বেশি, ফলনও ভালো, দামও বেশি। চাম্পা কলা এবার ফলাফল ভালো, অন্য কলাও ভালো। যাই হোক, মোটামুটি যাই হোক কিছু টাকা হবে। কলা কোষের জন্য করে কলা ভাইরাস ধরে গেছে, তাতে আলাদা কলার আবাদ ভালো হয়েছিল। এই উপজেলায় বাণিজ্যিকভাবে কলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নতুন করে প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কলা উৎপাদনে সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। গোবিন্দগঞ্জের স্থানীয় জনগণের চাহিদা মেটানোর ফলে বগুড়া সহ গাইবান্ধা জেলা শহর সহ নানান জায়গায় পাঠানো হচ্ছে। এর ফলে কৃষকরা লাভজনক হচ্ছে। আমরা সব সময় কলা চাষিদের পাশে সহ যে বিভিন্ন ফসল যারা ফলায় কৃষকদের পাশে আসে এবং সর্বাত্মক কৃষি বিভাগ থেকে আমরা সহযোগিতা করছি। সাগর, সবরি, অনুপম ও মেহের সাগর জাতের কলা সবচেয়ে বেশি জনপ্রিয়। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় কলা এখন গোবিন্দগঞ্জের কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত হয়ে উঠেছে। শামস্তাবৃজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জানাবো গ্রাম বাংলার খবর। নোয়াখালী সুবর্ণচর বিদেশি পিস্তল, গুলি এবং ম্যাগজিন সহ সন্ত্রাসী চাঁদ মিয়া ওরফে চান্দা ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। সিপিসি 3 নোয়াখালী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
চরজব্বার থানার চর ওয়াবদা ইউনিয়নের আল আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল উদ্ধার করা হয়। গাজীপুর মহানগরের নজর এলাকায় অটো পার্টসের দোকানে হামলা চালিয়েছে একদল চাঁদাবাজ। এ সময় তারা দোকানে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত দোকানের মালিক মেহেদি হাসান জানান, বেশ কয়েকদিন ধরে কয়েকজন সন্ত্রাসী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসতেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে মহানগরের নাওজুর এলাকায় অটো পার্টসের দোকানে হামলা চালায়। সিসি ক্যামেরায় দেখা যায় 15 থেকে 20 জন সশস্ত্র যুবক তার দোকানে অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় দোকানদার মেহেদি হাসানের স্ত্রী লাইজু বানু বাদী হয়ে মহানগরের বাসন মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক শত্রুতার জেরে একই গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষে নারীসহ উভয় পরিবারের 4 জন গুরুতর আহত হয়। এই বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, দুই পরিবারের মাঝে পারিবারিক দ্বন্দ্বের কারণে উভয় পরিবারের লিখিত এবং মৌখিক অভিযোগ দায়ের করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনাজপুরের পার্বতীপুরে একটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে কয়েক হাজার গ্রাহকের প্রায় 3 কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার ওই শাখায় জমাকৃত ডিপিএস সহ সঞ্চয়ে নিতে গেলে টাকা না পাওয়ায় ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখে গ্রাহকরা। ভুক্তভোগীদের অভিযোগ, ডিপিএস এবং সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণের 1 বছর অতিবাহিত হলেও নানা অজুহাতে কালক্ষেপণের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করে আসছিল প্রতিষ্ঠানটি। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 6 লাখ টাকা আমি রাখছি, এখন টাকা দিচ্ছি। আমার সঞ্চয় জমা ছিল আজিজ ব্যাংকে 60,000 টাকা, তারা দিতে পারতেছে না। এখন কি করবো আমি নিজেও চিন্তা করতেছি। আমার বড় মেয়ের হলো 2,60,000, আমার দ্বিতীয় মেয়েটার হলো 4,76,000। এখন মেচুট হয়ে গেছে, টাকাটা আমাদেরকে দিবে না। এই যে রোজার থেকে এই পর্যন্ত ঘুরাচ্ছে আমাদেরকে। সেনাবাহিনী, ছাত্র জনতা এবং নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং তার শেষ পরিণতি ফাঁসি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি। মানুষকে মেরেছে, নাই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নাই বাংলাদেশে, তাদের মার্কাও ব্যালটের মধ্যে নাই। ধন্যবাদ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির বলেছেন, তারেক রহমান অচিরেই দেশে ফিরবে। তিনি ফিরলে বাংলাদেশের সকল মানুষ অভ্যর্থনা জানাবে। নেতাকর্মীরা সকলে সবসময় প্রস্তুত রয়েছে। বুধবার টাঙ্গাইলে ঘাটাইলে যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের 31 দফা জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে মোটরসাইকেল শোভাযাত্রার আগে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণা সভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। দৌলতপুর উপজেলার কালীবাড়িতে অষ্টকালীন নীলা কীর্তনে যোগদান করেন এবং বিএনপির 31 দফার প্রচারণার মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট চান। এরপর দৌলতপুর বাজারে লিফলেট বিতরণ করেন এবং পথসভা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ হোসেন রনি এবং জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বেনপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভিপি ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল নাইম এবং কালিয়াকৈর পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ। লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় কৃষক দল এবং বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় কর্মসূচির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক খাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ৩১ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে, বিশ্বের মধ্যে মাথা উচ্চ করে দাঁড়াবে বাংলাদেশ। সেই প্রত্যাশা নিয়ে আমরা ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে মাগুরার মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ হয়েছে। বুধবার রৌনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সমাবেশে তিনি বলেন, তারেক রহমান বলছেন ঐক্য গড়তে হবে, আর ঐক্যের বিরুদ্ধে যারা ব্যাঘাত ঘটাতে চায় তারা আমার শত্রু, দলের শত্রু। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের কাজীপাড়ায় আয়োজিত প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল রানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কুচি, সহসভাপতি জসিমউদ্দিন রিপন, সহসভাপতি নজিরউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন সহ আরো অনেকে। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের নির্দেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপন পেদা। সভাপতিত্ব করেন নড়িয়া পৌরসভা যুবদলের সভাপতি নূর জামাল শেখ এবং সঞ্চালনায় ছিলেন নড়িয়া পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক জনি চকিদার। এ সময় শরীয়তপুর জেলা বিএনপির মানব অধিকার বিষয়ক সম্পাদক মমতাজ হাওলাদার, নড়িয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন সৈয়াল, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মোল্লা, নড়িয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার শিকদার, ফারুক ব্যাপারী, উজ্জ্বল খান, নোমান চৌকিদার, রনি ঢালি, আউয়াল চৌকিদার, কামাল পেদা, রাসেল মুন্সি, আরিফ শিকদার, রাজন মাহমুদ, নীরব পেদা, আব্দুল সালাম, নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবু উপজেলার ২৪টি মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দুস্থদের মাঝে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিটি মাদ্রাসার শিক্ষকদের হাতে সৌদি সরকারের পাঠানো মাংসের প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। এ সময় বেলাবু থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার, বেলাবু প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় সৌদি সরকারের অনুদান হিসেবে দুস্থ এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে। চৌহালি উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও স্থানীয় এতিমখানাগুলোর মধ্যে ১৪৩টি প্যাকেটজাত দুম্বার গোস্ত বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চৌহালির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান। এ সময় প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী এবং অফিস সহকারী আশরাফুল ইসলাম, নাজির সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সিলেট ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে নগরীতে আনন্দ র্যালি হয়েছে। বুধবার নগরীর বারুদখানা পয়েন্ট থেকে আনন্দ র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আনন্দ র্যালিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত হওয়ায় অভিনন্দন জানিয়ে পূর্ব ঘোষিত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে সকলের সহযোগিতা এবং সিলেটের জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ৫ নং রাজাচর ওয়ার্ডে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে এলাকাবাসী এক প্রতিবাদী মানববন্ধন করেছে। রাজাচর এলাকায় প্রায় ৫ শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, পুরনো ভোট কেন্দ্র জমাদ্দার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটি ওয়ার্ডের এক প্রান্তে, সীমানা জটিলতা এবং যাতায়াত অত্যন্ত দুর্গম এবং কোনো পরিবহন চলাচল করতে না পারায় বয়স্ক, অসুস্থ নারী পুরুষ ওই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে না। এমনকি নিরাপত্তা ব্যবস্থা ও ভবনের অবকাঠামোও দুর্বল। শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদ মাঠে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ এবং কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন সবুজ বাংলাদেশের আয়োজনে এবং জাজিরা উপজেলা প্রশাসন ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় বৃক্ষ মেলার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার, যুবদল নেতা শহীদ সর্দার, সবুজ বাংলাদেশ শরীয়তপুর জেলার সভাপতি আবু তাহের, সিনিয়র সভাপতি বিথি আক্তার, বৃক্ষ মেলার আয়োজক তৈয়েব ফকির উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ের বাসনা সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ফাইনাল টুর্নামেন্ট বাসনা যুবক সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ভালুম আতাউর রহমান খান, ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলার সাবেক সহসভাপতি এবাদুল হক জাহিদ, বিএনপি নেতা আব্দুল মালেক, কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন। টুর্নামেন্ট উদ্বোধক ছিলেন সতীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর চৌধুরী রোমা সহ আরো অনেকে।